যে এখানে যে প্রজেক্টটা করেছি সেই প্রজেক্টটা একটু উন্নত মানের করেছি। কীরকম সে উন্নত মানের বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি থিওরিতে তোমাদের শুধু পড়ালাম 12 ভোল্ট, কিন্তু আমি এখানে যে প্রজেক্টটা করেছি সেটা 0 থেকে 12 ভোল্ট আমার ইচ্ছা মতো আমি কারেন্ট পাবো বা বিভব প্রভেদ পাবো। এখানে ফিক্সড আছে, আর এখানে ফিক্সড না। আমি 0 থেকে, অর্থাৎ এখন দেখো 0 আছে ডেটা আমাদের আছে 0, এই যে ডেটা দেখতে পাচ্ছি 0 আছে। এবার আমি কি করব, এটা ভেরিয়েবল, যেমন বিভব প্রভেদ আমি এখন কত পেলাম 3.2। ওকে, আমি আরো বাড়াচ্ছি আমার ইচ্ছা মতো, একটু উন্নত মানের, ওই জন্য বললাম। দেখো একটু বেশি বাড়াইছি, মানে 4 বা 5 গেছে, আমার মোবাইলও চার্জ হতে শুরু করে দিয়েছে, তাই না? কারণ একটা মিনিমাম ভোল্টেজ না গেলে মোবাইল চার্জ হবে না। মোটামুটি 5 বা 5-এর বেশি হলেই আমাদের মোবাইল দেখো চার্জ হচ্ছে কিনা। তার মানে কি আমাদের থিওরি থেকে উন্নত মানের একটা ভার্সন আছে। আমরা চার্জার যে কিনি এটা ফিক্সড থাকে, তাই না? বা উন্নত মানের যেগুলো চার্জার সেটা ভেরিয়েবল থাকে, আর আমরা এখানে ভেরিয়েবল চার্জার বানিয়ে বসে আছি। আমরা লাস্ট যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ দু রকমের দেখেছি। একটা কি না, একটা এসি অর্থাৎ অল্টারনেট কারেন্ট, আর একটা হচ্ছে ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। দুটোর মধ্যে আমরা একটা গ্রাফ পেয়েছিলাম যে কোনটা এসি কোনটা ডিসি। এবং এসি ডিসি পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে কিছু ক্ষেত্রে এসি আমাদের সুবিধাজনক হচ্ছিল, কিছু ক্ষেত্রে ডিসি আমাদের সুবিধাজনক হচ্ছিল। যেমন আমি যদি একটা করে বলি যে এসির কি সুবিধা ছিল, আমরা দেখেছিলাম এসি কারেন্টকে ট্রান্সফরমার দিয়ে আমরা ইচ্ছা মতো ভোল্টেজ বাড়িয়ে বা কমিয়ে আমরা কি করতে পারি, প্রবাহ মাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? তাহলে যেহেতু আমাদের ইচ্ছা মতো ভোল্টেজ বাড়িয়ে বা কমানো যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জুলের সূত্র অনুসারে আমরা হাই ভোল্টেজ করে প্রবাহ মাত্রাটাকে কমিয়ে আমরা তার ক্ষমতাটা আমরা সেট এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারছিলাম। অর্থাৎ সেখানে কি হচ্ছিল না, উৎপন্ন তাপটা কম হচ্ছিল, ফলে আমাদের কি হচ্ছে এসির ক্ষেত্রে ব্যয়বহুল অর্থাৎ খরচটা কম হচ্ছে। কার ক্ষেত্রে না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। উৎপাদন খরচা দুটারই ক্ষেত্রে স্যার, কিন্তু এক জায়গা থেকে যখন আরেক জায়গায় নিয়ে যাব তখন যেহেতু এসির ক্ষেত্রে লসেসটা কম হচ্ছে, আমি যদি বিভব প্রবাহটা বাড়িয়ে আমি পাঠাতে পারি তাহলে লসেস যেহেতু কম হচ্ছে বলে ব্যয়বহুলটা কম হচ্ছে। অপরদিকে ডিসির ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো বিভব প্রভেদ আমরা বাড়াতে পারবো না বা কমাতে পারবো না। কেন স্যার? কারণ ওটা যে ডিসি মানে কি সমপ্রবাহ। তুমি এইবার আরেকটা জিনিস আমাদের ছিল কি না, ডিসি ব্যবহারের আমাদের অসুবিধা কি ছিল? ডিসি ব্যবহারের অসুবিধা কি ছিল? ওই যে আমরা ইচ্ছা মতো বিভব প্রভেদ কমাতে বা বাড়াতে পারবো না, ফলে ব্যয়বহুলটা বেশি হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট আমার সবথেকে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট ছিল কি না, তড়িৎ বিশ্লেষণের সময় এসি কিন্তু ব্যবহার করে না, ডিসি কারেন্ট ব্যবহার করে। তড়িৎ বিশ্লেষণ কথাটার মানেটা কি? তড়িৎ বিশ্লেষণ কথা মানে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল করব, পরবর্তীকালে কি প্র্যাকটিক্যাল আছে না, আমরা কোনো কিছু কোনো কোথাও আমরা একটা লিকুইড ফর্মের কিছু নিব, অ্যাসিড বেসিড বিভিন্ন কিছু নিব, নিয়ে সেখানে আমরা তড়িৎ পাঠাবো, তড়িৎ পাঠিয়ে কিছু রিঅ্যাকশন করানো হয়, বিক্রিয়া হয়, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া করা হয়। এই তড়িৎ বিশ্লেষণের সময় ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, নট এসি কারেন্ট। এসি কারেন্ট দিয়ে স্যার তড়িৎ বিশ্লেষণ হবে না, হবে না স্যার। কেন হবে না? কারণ এসি কারেন্ট কি করছে, সবসময় এদিক ওদিক মানে অভিমুখ পরিবর্তন করতে আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের দুটো টার্ম ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যানোড, একটা ক্যাথোড। এবার কারেন্ট কোনো সময় এদিকে কোনো সময় এদিকে, আলটিমেট এই বাহু করতে করতে আর সেকেন্ডে 50 বার পরিবর্তন হচ্ছে, দিয়ে এবার রিঅ্যাকশন নিজেও বুঝতে পারবে না আমি ক্যাটায়ন ভাঙবো না অ্যানায়ন ভাঙবো, বা ক্যাটায়ন অ্যানায়ন ভেঙে গেলাম আমি যাবো কোন দিকে বুঝতে পারবে না। এই জন্য তড়িৎ বিশ্লেষণের সময় এসি কারেন্ট ব্যবহার করা হয় না। তখন কি করতে হবে, একমুখী কারক, সরাসরি বুঝতে পারবে আমি ডিসি কারেন্ট ব্যবহার করলাম, এটা প্লাস মানে এটা প্লাস, এটা মাইনাস মানে এটা মাইনাস, কোনো অভিমুখ চেঞ্জ হবে না। তখন কি হবে, এই জলের মধ্যে যারা Na প্লাস Cl মাইনাস যে আয়নগুলো ভাঙবে তখন মাইনাস জিনিসগুলো এদিকে যাবে আর প্লাস জিনিসগুলো এদিকে যাবে, এই যাওয়ার ফলে আমরা কারেন্ট বা বিভিন্ন অ্যাসিড এসিড ভাঙবে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় কি কোন কারেন্ট ব্যবহার করা হয়, ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, এসি কারেন্ট ব্যবহার করা হয়। এটা একটা তাহলে আমাদের কি অসুবিধা পেয়ে গেলাম, ক্লিয়ার? এবার আমরা এর আগের দিন পর্যন্ত আমাদের এই পর্যন্ত হয়ে গেছে।
এইবার আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি বিপজ্জনক ব্যাপার। দেখো দুটোই কারেন্ট কিন্তু বিপজ্জনক, কেউ কারো ছাড়বে না আমাদের। এবার কোশ্চেনটা কিরকম আসবে তার উপর ডিপেন্ড করবে তুমি অ্যান্সারটা কিভাবে লিখবে। তোমার যদি কোশ্চেন আসে যে কখনো কখনো কোন কারেন্ট বেশি বিপজ্জনক, কখনো কখনো, সবসময় না, কখনো কখনো যদি বলে তাহলে এসি কারেন্টটা হচ্ছে বিপজ্জনক। কারণ এসি কারেন্ট সবসময় বিপজ্জনক না, কারণ বাড়িতে তো এসি কারেন্ট। দেখবে অনেকে বলবে আজকে আমি সময় গেলাম বেঁচে গেল। হ্যাঁ, এসি কারেন্টে তুমি বাঁচতেও পারো, আর সব যদি হয় তো মারাত্মক, মানে ডিসি থেকেও মারাত্মক শক লাগবে। বুঝতে পেরেছো? ওই জন্য বাড়ির কারেন্টে হয় তুমি বেঁচে যাবা, আর বেঁচে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, আর না হলে একবারে উপরে চলে যাবে, মিডিলে কোথাও কিছু হবে। ক্লিয়ার? কিন্তু ডিসি কারেন্টে তুমি শক খাবেই খাবে। ক্লিয়ার? তাহলে আমার কোশ্চেনটা যদি আসে পরীক্ষায় এসি অপেক্ষা ডিসি মধ্যে কে বেশি বিপজ্জনক, তো অবশ্যই আমার ডিসি কারেন্ট বেশি বিপজ্জনক। কোন কারেন্ট? ডিসি কারেন্ট সব সময় বিপজ্জনক, কিন্তু এসি কারেন্ট কখনো কখনো ডিসি অপেক্ষাও বেশি বিপজ্জনক। এটা হচ্ছে আমার ডিসি কারেন্ট, কারণ সমপ্রবাহ, তাই না? এটা আমার ডিসি কারেন্ট ছিল। আর এসি কারেন্টের ক্ষেত্রে কি ছিল? যদি আমার ইন্ডিয়ান কারেন্ট 1 সেকেন্ডে 50 বার হয়, তাহলে এরকম একটা 50টা কি করবে না চক্র তৈরি করবে। ক্লিয়ার? এবার ধরে নে কোন সময় কারেন্ট যাচ্ছিল, আমি ডিসি কারেন্টে প্রথমে হাত দিলাম, দেখা গেল আমার এই ডিসি কারেন্টটা ধরে নিচ্ছি আমার 240 ভোল্ট। কত? 240 ভোল্ট। তো আমি যখনই আমি হাত দিই না কেন এই ডিসি তারে, আমি সবসময় 240ই শক খাবো। ভালো করে বুঝো, তার মানে এই সবসময় বিপজ্জনক। 240 ভোল্টে তুমি শক খাবে মানে কি? সবসময় বিপজ্জনক। কিন্তু এসি কারেন্টে লক্ষ্য করো, 1 সেকেন্ডের মধ্যে কোনো একটা মুহূর্তে ম্যাক্সিমাম এত ভোল্ট, কোনো একটা মুহূর্তে 0, আবার কোনো একটা মুহূর্তে মাইনাস এত ভোল্ট। তো এসির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ডিসি কারেন্ট 240 ভোল্ট, মানে ডিসি কারেন্ট 240 ভোল্ট থাকে, কিন্তু 240 ভোল্ট এসি কারেন্ট মানে হচ্ছে সর্বোচ্চ 240 ইনটু √2 থেকে সর্বনিম্ন কি না এসি কারেন্ট হলেও 1 সেকেন্ডের মধ্যে 311 থেকে 150 এর মধ্যে তারা কি করবে? রিফ্লেকশন করবে। ওই জন্য আমাদের একদিন এসি কারেন্ট ভাবছিলাম ঘুরে বেড়াচ্ছে গাড়ি, আর ঠিকঠাক স্থির হচ্ছে না, স্থির হবে না, 1 সেকেন্ডে এত ডেটা দিতে। এবার দেখা গেল আমি কোন সময় এই এসি কারেন্টে হাত দিলাম, দেখা গেল সেই সময় ওর ভ্যালু ছিল 150। তাহলে 240 ভোল্ট এসি বলছি ঠিকই, কিন্তু 240 ভোল্ট এসি থাকলেও কোন একটা মুহূর্তে সে 150 ভ্যালু থাকতে পারে, তাই না? তার মানে আমি তাহলে ডিসি অপেক্ষা এসির আমি শকটা কম খাবো না। কিন্তু স্যার কপাল খারাপ আপনার, আপনি যে মুহূর্তে হাত দিয়েছেন এই সর্বনিম্ন নেই, সে সর্বোচ্চটা আছে 311, অর্থাৎ 240 ভোল্ট এসি তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এসি কি করছে? অভিমুখ মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন করছে, এবং কত? 311। 311 মানে স্যার ডিসি অপেক্ষাও বেশি বিপজ্জনক হয়ে গেল। এই জন্য কোশ্চেনটার যুক্তি হলো কি দুটাই বিপজ্জনক আছে, তোমাকে কোশ্চেন যেরকম আসবে ওইভাবে অ্যানসার দিবে। তোমাকে যদি বলে কখনো কখনো কোন কারেন্ট বেশি বিপজ্জনক, কি বলবে তুমি? এসি কারেন্ট কখনো কখনো বেশি বিপজ্জনক, কার অপেক্ষা না ডিসি অপেক্ষা। তোমাকে যদি বলে এসি এবং ডিসির মধ্যে কে বেশি বিপজ্জনক, তাহলে আমার কি হলো? ডিসি কারেন্ট সবসময় বেশি বিপজ্জনক। আমরা এর আগের দিন কারেন্ট তৈরির ফর্মুলা শুধু পড়েছিলাম, কিন্তু কারেন্টটা তৈরি করতে পারিনি। কি ফর্মুলা পড়েছিলাম না? 3টা সূত্র। কি কি পড়েছিলাম না? যার মুদ্রা কথা পড়েছিলাম, আলটিমেট মুদ্রা কথা স্যার হলো -d∅dt। অর্থাৎ d∅টা কি? d∅টা হচ্ছে তোমার চৌম্বক বলরেখার পরিবর্তন, আর d∅dt কথাটা মানে কি? চৌম্বক বলরেখার পরিবর্তনের হার। মাইনাস মানে কি? তার ডাইরেকশন কোন দিকে হবে, উৎপন্ন যে ইএমএফ তৈরি হবে তার ডাইরেকশন কোন দিকে হবে। এই সংক্রান্ত আমরা ম্যাথমেটিক্যাল টার্ম এটা পেয়েছিলাম, তাই না? আজকে আমরা কারেন্টটা তৈরি করব কোথায় না? কারেন্ট কারা তৈরি করতে পারে? স্যার আপনি যে কোনো যন্ত্রে যদি আপনি এরকম সিস্টেম করতে পারেন যেখানে টাইমের রেসপেক্টে আপনি ফাইটাকে পরিবর্তন করছেন। ফাইটাকে পরিবর্তন করছে মানে কি? কোন একটা পরিবাহীকে কোন একটা চৌম্বক বলরেখা তাদের মধ্যে কি করছেন? আপেক্ষিক গতি করছেন, এক কথায় পরিবর্তন করছেন। যদি আপনি কোন একটা যন্ত্রে এরকম সিস্টেম করতে পারেন তাহলে কারেন্ট পাওয়া যাবে স্যার, এবং ফ্যারাডের সূত্র অনুযায়ী তার ডাইরেকশন স্যার পেয়ে যাব। তাহলে এরকম যন্ত্র কি আছে স্যার? অনেকগুলো আছে। কি কি স্যার? যেমন আছে কি ডাইনামো, যেমন আছে কি জেনারেটর। কি কাজ করে জেনারেটর?
কি কাজ করে? আমরা একটা তেল ইঞ্জিন থাকে, অর্থাৎ এক কথায় যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি থেকে কি করে তড়িৎ শক্তিতে কনভার্ট করে। তার মানে একটা জেনারেটর কাজ কি বা একটা ডায়নামোর কাজ কি? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা, অর্থাৎ কারেন্ট তৈরি হচ্ছে। এবং এই যে কারেন্ট তৈরি হচ্ছে সেই সংক্রান্ত আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এর আগে কিন্তু আমরা বাম হস্ত নিয়ম পড়েছিলাম। বাম হস্ত কি ছিল? না কারেন্টটা আমি দিলাম, তারপরে আমাদের তার ঘূর্ণনটা কোন দিকে হবে, অর্থাৎ কোন দিকে ঠেলবে, অর্থাৎ মোটর নিয়ম যেটা পড়েছিলাম। আজকে আমরা কি বললাম? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়মটা কি কাজে লাগছে? না আপনি যে পরিবর্তন করাচ্ছেন সেই রেসপেক্টে আপনার উৎপন্ন ইএমএফ এর ডাইরেকশন কোন দিকে হবে সেই সংক্রান্ত একটা সূত্র। কি বললো সূত্রটাতে? সূত্রটাতে বললো বিজ্ঞানী ফ্লেমিং কি বললো? না ডান হাতের প্রথম তিনটা আঙ্গুল কে কে? ওই একই গল্প, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল পরস্পর সমকোণে রেখে যদি আমি প্রসারিত করি, তাদের মধ্যে আমরা ওই অর্থাৎ বাম হাতে আমরা তর্জনীকে কি দ্বারা ডিরেক্ট করেছিলাম? তড়িৎ বলরেখা। এখানেও কিন্তু তর্জনী কি আছে? তড়িৎ বলরেখার যদি ডাইরেকশন ডিরেক্ট করে। ওখানে আমরা কি করেছিলাম? মধ্যমা কি ছিল? তড়িৎ পরিবাহী ছিল। এখানে আমরা মধ্যমাকে বলবো না, আমরা বলবো বৃদ্ধাঙ্গুলিকে যদি কি তড়িৎ প্রবাহ বলবো না, তড়িৎ প্রবাহের গতির অভিমুখ যদি নির্দেশ করে। কারণ এখানে আমি তড়িৎ প্রবাহটাকে চেঞ্জ করছি। কেন চেঞ্জ করছি? না আমি ডি ফাই তৈরি করছি, পরিবর্তন, আমি তড়িৎ ফ্লাক্স তৈরি করছি। তাহলে এই বৃদ্ধাঙ্গুলিটা কি কাজে লাগলো? তড়িৎ প্রবাহের অভিমুখ, তড়িৎ পরিবাহের অভিমুখ যদি ডিরেক্ট করে, তাহলে মধ্যমা কি ডিরেক্ট করবে? উৎপন্ন ইএমএফ এর ডাইরেকশন ডিরেক্ট। এখন আমরা কি করব? জেনারেটরে জাস্ট উল্টা, আমরা এখন যান্ত্রিক শক্তি দিব, তারপরে উৎপন্ন ইএমএফ এর ডাইরেকশন কোন দিকে হবে সেই সংক্রান্ত আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী আমরা পাবো। এবং সেটা হচ্ছে কি কার কার্যপ্রণালী? না একটা জেনারেটরের কার্যপ্রণালী কিংবা আমার একটা ডায়নামো কার্যপ্রণালী। যেহেতু আমরা মোটর দু রকমের পড়েছিলাম এর আগে, এসি মোটর এবং ডিসি মোটর, সিমিলার ডায়নামো বা জেনারেটরও কিন্তু দুই প্রকার হয়। কি কি? না একটা এসি এবং একটা ডিসি। কার্যপ্রণালী সেম, শুধু লাস্ট দু লাইন একটু চেঞ্জ হবে। কি কি রকম চেঞ্জ হবে ভালো করে বুঝে নাও। আমরা যখন মোটর রুলসটা পড়েছিলাম তখন দেখেছিলাম যে কারেন্টের অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছিল, আর অভিমুখ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মোটর ঘুরবে না, তাই না? কোনো সময় এদিকে ঘুরবে, কোনো সময় এদিকে ঘুরবে, আস্তে আস্তে স্থির হয়ে যাবে। সেইটাকে সলভ করার জন্য কি আনলো? না রিংটাতে ছিল, সেই রিংটাকে কি করলো? হাফ রিং তৈরি করেছিল। ফলে কি হলো? তারটা অভিমুখ পরিবর্তন হলেও কারেন্টের অভিমুখ কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ করে ডাইরেকশনটা আমাদের সেম রেখেছিল, অর্থাৎ ঘূর্ণনটা আমাদের সেম রেখেছিল। তাহলে আমাদের সেটা কি ধরনের মোটর তৈরি হয়েছিল? সেটা আমাদের এসি মোটর তৈরি হয়েছিল না? অর্থাৎ এসি মোটর তৈরি করতে গেলে আমাদের কি লাগছে? আমাদের রিং লাগছে, অর্থাৎ হাফ ওয়েভ রিং লাগছে, মানে হাফ সার্কেল রিং লাগছে। সিমিলার এই রিং আমি হাফ রিং ব্যবহার করছি না ফুল রিং ব্যবহার করছি, শুধুমাত্র এর উপর ডিপেন্ড করে তুমি যে কারেন্টটা পাবে সেটা এসি হবে না ডিসি হবে আমরা করে দিতে পারবো। তার জন্য আমাদের একটা আগে ভিডিও দেখবো, তাহলে আমরা খুব ইজিলি বুঝে নিতে পারবো যে আলটিমেট উৎপন্নটা কিভাবে হচ্ছে বা এসি হচ্ছে না ডিসি হচ্ছে। একই কার্যপ্রণালী, শুধু হাফ রিং করলে তোমার হয়তো যদি এসি উৎপন্ন হয়, তুমি ফুল রিং করে দিলে সেখানে ডিসি উৎপন্ন হয়। একই কার্যপ্রণালী। তাহলে ভিডিওটা একটু দেখে নেয়। এসি বা ডিসি যাই হোক না কেন, শুধু একটু জায়গায় পরিবর্তন হয়েছে এবং আমরা কি পেলাম? কারেন্ট কি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। এবং কি 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 সিস্টেম এখানে কাজ করছে? ইলেকট্রোম্যাগনেটিক, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক হিসাবে আমাদের কাজ হচ্ছে, তাই? আচ্ছা, এইটাকে আরো বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়। আমরা এখানে যান্ত্রিক শক্তি কাজে লাগাচ্ছি। আমি যদি না স্যার জল তো যাচ্ছে, আমি সেখানে একটা টারবাইন বসিয়ে দিলাম, একই জিনিস আমি রাখলাম, তাহলে ওখানে জলটা যাচ্ছে, জল ঘুরাচ্ছে। সে বায়ু শক্তি হতে পারে, অনেক কিছু আছে। তাহলে এগুলো আমাদের সিলেবাসে আছে, একটু দেখে নিবি। কার্যপ্রণালীগুলো আছে কি কি? না টারবাইনের কার্যপ্রণালী আছে, তারপরে হচ্ছে তোমার জলবিদ্যুতের কার্যপ্রণালী আছে, বায়ু শক্তির ক্ষেত্রে কিভাবে তুমি কারেন্ট তৈরি করতে পারবে। সিস্টেম একই, শুধু এখানে আমরা যান্ত্রিক শক্তি মানে আমরা কোন শক্তিটাকে কাজে লাগাচ্ছি? বায়ু ঘোরাচ্ছে না কোনো তেল ইঞ্জিন ঘোরাচ্ছে না কোনো জল ঘোরাচ্ছে না কে ঘোরাচ্ছে? একই। আমরা কারেন্টের ক্ষেত্রে দেখেছিলাম যে কারেন্ট তো দু প্রকার পেলাম, ভালো কথা। এবং আমরা প্রয়োজন মতো ডিসি থেকে এসি বা এসি থেকে ডিসি তে কনভার্ট করছি। তো আমাদের এখানে একটা প্র্যাকটিক্যাল আছে বা ক্লাস 10 আমাদের আছে কি? না রেকটিফায়ার।
রেকটিফায়ারের কাজ কি? না রেকটিফায়ারের কাজ হচ্ছে কি না এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করা। কি বললাম? একটা রেকটিফায়ারের কাজ কি? এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট। কথা হিসেবে ব্যবহার করি বাস্তব জীবনে, যেমন যে কোনো মোবাইল চার্জারের ক্ষেত্রে হোক বা কোনো ইনভার্টার চার্জারের ক্ষেত্রে হোক, চার্জ করার ক্ষেত্রে লাগে। কেন স্যার? স্যার এসি দিয়ে কি চার্জ হবে না? না স্যার, এসি দিয়ে চার্জ হবে না। কেন? তার অভিমুখ বারবার পরিবর্তন হবে। বলে একটা ব্যাটারি কন্টিনিউয়াস চার্জ করতে টাইম হতে পারে, কিন্তু টাইমিংটা অনেক বেশি লেগে যায়। অপরপক্ষে আমি যদি ডিসি করি, কন্টিনিউয়াস শুধু ইলেকট্রন কি হবে? একদিকে প্রবাহ হবে, ফলে খুব দ্রুত আমাদের কি হয়ে যাবে? ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। তাহলে এই এসি থেকে ডিসি তে কনভার্ট করার জন্য কি বললাম যন্ত্রটার নাম? রেকটিফায়ার। এই রেকটিফায়ার কিন্তু আবার দু রকমের হয়। রেকটিফায়ার দু রকমের হয়, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। এসি কারেন্টের সিগন্যাল কি বলেছিলাম? এটা হচ্ছে এসি কারেন্টের সিগন্যাল, রাইট? আর ডিসি কারেন্টের সিগন্যাল কি আমাকে তৈরি করতে হবে? ডিসি কারেন্টের সিগন্যাল আমাকে তৈরি করতে হবে। এইটা থেকে এইটা তৈরি করার জন্য আমি যে ছবিটা এঁকেছি, এটা আমার যন্ত্র। কি যন্ত্র আছে না আগে বুঝে নে। আমার কি সাপ্লাই 240, আমার এসি এই যে আমাদের ট্রান্সফরমার থেকে বাড়িতে এসেছে, কত ভোল্টেজ থাকে? 240 ভোল্ট। তারপরে এই 240 ভোল্টটা কি না এসি ভোল্ট আছে, ক্লিয়ার? এবং আউটপুট, এই যে এখানে আউটপুট, এটা প্লাস এটা মাইনাস ধরে নিচ্ছি, কত না 12 ভোল্ট, অর্থাৎ বিভব প্রভেদটা কমানো হয়েছে। তাহলে এইটা আমার কি হচ্ছে? আমার দুটো জিনিস একসাথে কাজ করছে। একটা ট্রান্সফরমার কাজ করছে, ট্রান্সফরমারের কাজ কি? আমি ইচ্ছা মতো আমি বিভব প্রভেদ কমাতে পারি বা বাড়াতে পারি। যেহেতু এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে ধরে নিচ্ছি, তাহলে আমার 240 থেকে আমার 12 ভোল্ট এসেছে, একটা পয়েন্ট। তাহলে শুধুমাত্র ট্রান্সফরমারের কাজ কি বললাম? বিভব প্রভেদটাকে কমাইছে, ক্লিয়ার? ট্রান্সফরমারের সাথে আমি কিছু আরো তথ্য বা আরো কিছু আমি ডিভাইস ইউজ করেছি। কি কি না এগুলোকে বলা হয় ডায়োড। এই যে আমি সিঙ্গারার মধ্যে দেখেছি না, এটা সিঙ্গারা না, এটা হচ্ছে ডায়োড। কোন ডায়োড? না ডায়োডের কাজ কি? ডায়োড হচ্ছে অ্যাজ এ ভালভ হিসাবে কাজ করে, মানে যেতে দিবে কিন্তু এদিকে যেতে দিবে না, ব্যাপারটা এরকম। অ্যাজ এ ভালভ হিসাবে কাজ করে যে কোনো ডায়োড। তো এই যে ডায়োড, কটা ডায়োড রেখেছি না দুটো ডায়োড দিয়ে আমি ডায়াগ্রামটা রেখেছি। ডায়োডের কাজ কি? কারেন্ট যেতে দিবে কিন্তু ব্যাক হতে দিবে, ক্লিয়ার? এইবার লক্ষ্য করো, তাহলে এইটা আমি যেটা ব্লু কালিতে কি করছি, এটা হচ্ছে আমার ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি বললাম? বিভব প্রভেদটাকে কি করলো? আমি ইচ্ছামতো করতে পারি। ইচ্ছামতো মানে কি? এই যে আমি 300 দিয়েছি না, আমি কত নিতে চাই যেটাকে আমি সরিয়ে সরিয়ে আমি কম বেশি করতে পারি। যদি আমার এই যেমন এই ট্রান্সফরমারটা আমার কি আছে, এটা একটা ট্রান্সফরমার, হ্যাঁ এটা একটা ট্রান্সফরমার। কি আছে এর ভিতরে? কোয়েল আছে। যদি আমি একটু দেখতে চেষ্টা করি ভিতরের দিকে, আমার তামার তার পেঁচানো আছে, এই যে স্যার কোয়েল আছে, এই যে আমি তামার তার পেঁচা আছে দুই দিকে দুটো, কিন্তু সরাসরি যুক্ত নেই স্যার। তাহলে কারেন্টটা এখান থেকে এখানে কি করে যাচ্ছে স্যার? এর আগে দিন স্যার পড়েছি, কিসের মাধ্যমে কাজ করে? হ্যাঁ, কোনো যুক্ত নেই সরাসরি, কিন্তু এখানকার কারেন্ট ওখানে যাচ্ছে কি করে? আবেশ। এগুলো পড়াইসনি এই সংক্রান্ত কি, তাই না? আবেশ দিয়ে হচ্ছে, অর্থাৎ আবেশ, এটাকে আমরা কি বলেছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সরাসরি যুক্ত নেই, কিন্তু আবার এখানকার কারেন্ট এখানে যাবে। এই প্রথম কুণ্ডলীটাকে বলা হয় প্রাইমারি কুণ্ডলী। দুটো কুণ্ডলী আছে না, যেটা সাপ্লাই কুণ্ডলী, এই কুণ্ডলীকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক কুণ্ডলী, ক্লিয়ার? আর যেটা দ্বিতীয় কুণ্ডলী আছে সেটাকে কি বলা হয়? সেকেন্ডারি বা দ্বিতীয় কুণ্ডলী। এবং প্রাইমারি আর সেকেন্ডারি কেন বললাম? আমরা যখন রিভিশন করব ওখানে আমাদের অনেক প্রবলেম আসবে, আমরা তখন বুঝতে পারবো, মানে আমাদের মানে বুঝতে হবে ওই জায়গাটা প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে পার্থক্য আছে। এই কুণ্ডলীর সংখ্যার উপর ডিপেন্ড করে একটা ট্রান্সফরমার ভোল্টেজ বাড়াবে না কমাবে নির্ভর করে। কার উপর ডিপেন্ড করে? প্রাথমিক এবং সেকেন্ডারি। এই দুটো কুণ্ডলীর সংখ্যার উপর নির্ভর করবে কি যে একটা ট্রান্সফরমার স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে। যদি প্রাইমারি অপেক্ষা সেকেন্ডারি কুণ্ডলীর সংখ্যা বেশি থাকে, কুণ্ডলী মানে পাক সংখ্যা যদি বেশি থাকে, তাহলে সেই ট্রান্সফরমারটা স্টেপ আপ হিসাবে কাজ করে, অর্থাৎ বিভব প্রভেদ বাড়াবে, সাপ্লাই থেকে আউটপুট বিভব প্রভেদ বাড়াই দেবে। আর যদি সেকেন্ডারি প্রাইমারিটা প্রাথমিক প্রাইমারি থেকে কম থাকে, তাহলে আউটপুট বিভব প্রভেদটা কম হবে তথা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসাবে কাজ করবে, যেটা আমাদের ছড়িয়ে গেছে। কেন? সে 240 আছে, এখানে 12 আছে, মানে এখানে স্টেপ ডাউন আছে। স্টেপ ডাউন আছে মানে কি? যদি এখানে 500 খানা কুণ্ডলী থাকে, এখানে হয়তো 50 খানা এক কুণ্ডলী আছে, অর্থাৎ এর থেকে ওকে কম হতে হবে। তুমি যত কম করবে আউটপুট বিভব প্রভেদ তত কম হবে,
ক্লিয়ার হয়েছে? আর কোনো অসুবিধা হয়েছে? এবার লক্ষ্য করো, এটা আমার এসি কারেন্ট। তাহলে ধরে নিচ্ছি কোন সময় কারেন্টটা, ভালো করে বুঝে নাও, এখানটায় বুঝা জিনিস আছে এখানটায়, কোন সময় কারেন্টটা আমার পার সেকেন্ডে তো আমার অভিমুখ চেঞ্জ হচ্ছে। আমি ধরে নিচ্ছি কোন একটা মুহূর্তে অভিমুখ এদিকে ছিল, ভালো করে বুঝো। তাহলে এদিকে যদি অভিমুখ থাকে তাহলে এটার উপরে এটা সাবেশ হচ্ছে, তাহলে এটার উপরে এটা সাবেশ হলে এই তারটার অভিমুখ কোন দিকে হবে স্যার? স্যার এরও এদিকে হবে। তাহলে এরও যদি এদিকে হয় স্যার, তাহলে কারেন্টটা কোথায় যাবে স্যার? এদিকে যাবে। তার মানে কারেন্টটা এদিকে গিয়ে আমি পজিটিভে পাচ্ছি স্যার। তার মানে স্যার আপনি বলতে চাইছেন, কি বলতে চাইছেন? আমি কারেন্টটা এই দিয়ে পেলাম। পজিটিভে পেলাম, ক্লিয়ার? এবার দেখা গেল কোন একটা মুহূর্তে কারেন্টটা ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, এদিকে হয়ে গেছে। সিমিলার আমিও এদিকে পাবো, তখন কি হচ্ছে? কারেন্টটা কি এদিকে যেতে পারবে? পারবে না। আবার যেটুকু চলে গেছে এদিকে কি আসতে পারবে? কারণ আমি প্রথমে বলেছি এজ এ ভার্ব হিসেবে কাজ করে। তাহলে তখন এই ভার্বটা ব্রেক হয়ে গেল, তখন এদিকে যখন ডাইরেকশন এলো তখন এই ভার্বটা খুলে যাচ্ছে। তার মানে আমি কি বুঝতে পারলাম স্যার? এর অভিমুখ যেখানেই হোক না কেন আমি সবসময় এখানে পজিটিভই পাচ্ছি স্যার। ভালো করে বুঝো, এই তারটা মানে কি? এসি কারেন্ট। এর অভিমুখ যেদিকে হোক না কেন উৎপন্ন আমি এখানটার তার সবসময় আমি পজিটিভ পাচ্ছি, অর্থাৎ একমুখী পাচ্ছি স্যার। সবসময় একমুখী পাচ্ছি মানে কি স্যার? সবসময় স্যার একমুখী পাচ্ছি স্যার, কোনো সময় আমি নেগেটিভ পাচ্ছি না স্যার। দ্যাট মিন্স লেখচিত্র কনস্ট্যান্ট আমি ভোল্টেজ পাচ্ছি। তাহলে এই যন্ত্রটার নাম কি বললাম? রেকটিফায়ার, যেটা আমরা মোবাইল চার্জ করি। এই যন্ত্রটারই লেখচিত্র এটা, অর্থাৎ একটা এসি কারেন্টকে আমি সবসময় ধনাত্মক কারেন্টে কনভার্ট করছি। দ্যাট মিন্স আমি একটা ডিসি কারেন্ট পাচ্ছি। ঘুমাচ্ছিস না রে? শুনছি। ও শুনছিস? চোখ বন্ধ করে। বুঝতে পারলি? তাহলে কি বুঝতে পারলি? তাহলে একটা রেকটিফায়ারের কাজ কি স্যার? একটা রেকটিফায়ারের কাজ কি? শুধু এসি থেকে ডিসি করা স্যার, বিভব প্রভেদ কমানো। একটা রেকটিফায়ারের কি কি স্যার থাকে? স্যার একটা ট্রান্সফরমার থাকে, আর দুই বা ততোধিক আমার ডায়োড থাকে, আরো কি অনেক কিছু থাকে। এখানে ক্যাপাসিটর লাগিয়ে দিলে আরো বেশি উন্নত মানের হয়ে গেল। যত বেশি চার্জার দামি নিবি তত উন্নত থাকবে। ক্যাপাসিটরের কাজ কি স্যার? ফিল্টার করা, অর্থাৎ কারেন্টের মধ্যে ভেজাল থাকে স্যার। কেন স্যার? এই যে একটু করে কমে যাচ্ছে, এবার তবু কি করছে? হয়তো কন্টিনিউয়াস পজিটিভ দিচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস পজিটিভ তীব্রতা হয়তো এমনি করছে, মানে একটু রিফ্লেক্ট করছে। তাহলে কোন একটা ডিভাইস যখন আমি চার্জ করব ওর মধ্যে কি হচ্ছে? একটু আপ ডাউন করবে। সেটাকে স্টেবল করার জন্য আমাকে কি ব্যবহার করা হয়? ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের কাজ হচ্ছে যদি বাই চান্স ধর এটা তো আমার এসি থেকে ডিসি তে করছে, যদি ধরে নিলাম যে হয়তো 10% এসি চলে এসেছে, আটকাতে পারেনি, তখন এসি এখানে এসে ক্যাপাসিটর দিয়ে চলে যায়, ব্যাক হয়ে যায়। কিন্তু ডিসি ক্যাপাসিটরে কারেন্ট যেতে পারে না। এসি কারেন্ট ক্যাপাসিটর দিয়ে যেতে পারে, কিন্তু ডিসি কারেন্ট যেতে পারবে না। অর্থাৎ আমার তো দরকার ডিসি আর এসি। ধর এখানে এসি আর ডিসি দুজনে আসলো, ভালো করে বুঝে নে। এসে দেখলো আমার তো এখানে ডিসি দরকার, তো ডিসি নিয়ে এদিক দিয়ে যেতে পারবে না। যদি ক্যাপাসিটর দিয়ে ডিসি যেতে পারে না, তাহলে ডিসি কি করবে? একটা রাস্তা, তুমি চলে যাও, ওটা তো আমার দরকার। আর এসি আসলো, এসি কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপ খারাপ করে দেবে, আর ডিসি তে চার্জ করতে হবে। তখন কি করবে? এসি এসে অধিকার যেতে পারছে না, দেখছি আমার ক্যাপাসিটর উন্নত মানের রাস্তা আছে, আমি এদিক দিয়ে ব্যাক হয়ে। তাহলে আমার ক্ষতি যে করবে সে আর আমার ডিভাইস পর্যন্ত পৌঁছাচ্ছে না, ক্যাপাসিটর দিয়ে ব্যাক হয়ে যাচ্ছে। এই জন্য এখানে ক্যাপাসিটর, তুমি যত বেশি ক্যাপাসিটর রিচ করবা তোমার তত বেশি ফিল্টার হবে, তত উন্নত মানের কারেন্ট হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এইটার নাম কি বললাম? রেকটিফায়ার। যেহেতু আমি কি পেলাম? ফুল ওয়েভ পেলাম। কিছু রেকটিফায়ার কি পাবো? ভালো করে বুঝে নাও স্যার। ধরে নিচ্ছি স্যার আমি একটা আমি ডায়োড ইউজ করব। কটা? একটা আমি ডায়োড ইউজ করব। যদি করি তাহলে আমি যখন এদিকে ডাইরেকশন থাকবে তখন আমি পজিটিভ পাচ্ছি, যখন ডাইরেকশন এদিকে থাকবে এদিকে আর কি পজিটিভ পাবো? তখন ফাঁকা থাকলো। আবার যখন ওইদিকে ডাইরেকশন আবার পেলাম, অর্থাৎ কি একটা পেলাম না, একটা পেলাম, অর্থাৎ এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারের ডায়োডের সংখ্যা কত হতে হবে? একটা। ফুল ওয়েভ রেকটিফায়ারের ডায়োডের সংখ্যা কত হতে হবে? মিনিমাম দুটো। যখন এখান থেকে একদম বোর্ড পর্যন্ত, শুধু বোর্ড না, এই যে আমার তারটা রাখা আছে এইখান থেকে একদম এই যে এই পর্যন্ত 240 ভোল্ট রাখা আছে, তাই না? এটার নাম কি বললাম? এটার নাম বললাম ট্রান্সফরমার। অর্থাৎ এই ট্রান্সফরমার কি করছে? এইচএস এর ট্রান্সফরমার করছে। কি করছে? বিভব প্রয়োগ কমাচ্ছে। কেন? এখানে 240 ভোল্ট ইনপুট হয়েছে
আর যদি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমি 12 ভোল্টের একটা ট্রান্সফরমার আছে, অর্থাৎ আউটপুটটা কত পাচ্ছি 12 ভোল্ট। স্যার বিশ্বাস হচ্ছে না? আমরা মেপে দেখে নিতে পারবো যে 12 ভোল্ট আছে, দেখা হচ্ছে। ক্লিয়ার? এবারে একটু সবাই চলে আয়, কি করে রেখেছি আমরা, জাস্ট এই সার্কিটে এখানে রাখা আছে, বুঝতে হবে ভালো করে। প্রথমে কি আছে, সাপ্লাই 240 ভোল্ট এসি, এই সাপ্লাই 240 ভোল্ট এসি আমার এই পর্যন্ত রাখা আছে, অর্থাৎ এখান থেকে তার দিয়ে এই যে এই পর্যন্ত ইনপুট পর্যন্ত রাখা আছে। এটা সাপ্লাই কত আছে 240 ভোল্ট আছে। এখানে যদি আমি ধরতাম তো আমি শক খেতাম, যদি এখানে আমাদের কি আছে শক খাওয়ার মতো কিছু নেই, প্লাস্টিক দেওয়া আছে। এবার আউটপুট কি হলো, এখান থেকে আউটপুট, অর্থাৎ এটা তো আমার একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমার কি হয়েছে না 12 ভোল্ট আউটপুট নিয়েছি, অর্থাৎ এখানটায় আমার 12 ভোল্ট কিন্তু চলে আসবে। এখানে আমার এই তারটা দিয়ে আমার 12 ভোল্ট সাপ্লাই করেছি, অর্থাৎ আমি এখানে হাত দিলেও আমি শক খাবো না, যেহেতু আমার ভোল্টেজটা কমে গেছে। ক্লিয়ার? এবার কি করেছি, তারপরে কাজ কি, আমি যেহেতু আমি এসি থেকে ডিসিতে কনভার্ট করবো, তার জন্য আমাকে কি তৈরি করতে হবে, এলো নাম কি বললাম, ডায়োড, তাই না? তাহলে এখানে আমি ডায়োড, এগুলো যে কালো কালো দেখতে পাচ্ছিস, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডায়োড, এই যে কালো কালো ডায়োড আছে, 4খানা আমি ডায়োড ইউজ করেছি। কেন? একটু উন্নত করার জন্য, 2খানা দিয়েও কাজ হতো, আমি 4খানা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে 4খানা ডায়োড আছে। ডায়োডের পরে কি হলো, কি আছে এখানটায়, ক্যাপাসিটার আছে। এই যে বড় করে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্যাপাসিটার। এই ক্যাপাসিটরের কাজ কি, এর কাজ হলো বাই চান্স যদি এই ডায়োডগুলো এসি কারেন্ট পাঠিয়েও দেয় কিছু পরিমাণ, এই ক্যাপাসিটারটা আবার ব্যাক হয়ে চলে যায়, যাতে ওইখানে আমার মোবাইল চার্জ পর্যন্ত না পৌঁছে বা আমার ডিভাইস নষ্ট না করে দেয়। ঠিক আছে? আর এটা কি, এই যে পুরো সিস্টেম, এখানে আমি তো একটা ডায়াগ্রাম এঁকেছি, ভালো কথা, কিন্তু একে তো কন্ট্রোল করার জন্য একজন আইসি দরকার, তাই না? এই পুরো সিস্টেম কন্ট্রোল কে করছে, এই যে এই আইসিটা, এটা একটা নাম্বারিং দেওয়া আছে, এই আইসিটার কাজ হচ্ছে কি পুরো সিস্টেমটাকে একটা কন্ট্রোল করছে। এবং আমি যে এখানে যে প্রজেক্টটা করেছি, সেই প্রজেক্টটা একটু উন্নত মানের করেছি। কিরকম সে উন্নত মানের, বুঝতে পারলাম না ব্যাপারটা। আমি থিওরিতে তোমাদের শুধু পড়ালাম 12 ভোল্ট, কিন্তু আমি এখানে যে প্রজেক্টটা করেছি সেটা 0 থেকে 12 ভোল্ট আমার ইচ্ছা মতো আমি কারেন্ট পাবো বা বিভব প্রভেদ পাবো। এখানে ফিক্সড আছে, আর এখানে ফিক্সড না, আমি 0 থেকে, অর্থাৎ এখন দেখো 0 আছে ডেটা আমাদের আছে 0, এই যে ডেটা দেখতে পাচ্ছি 0 আছে। এবার আমি কি করব, এটা ভেরিয়েবল, এবার বাড়াচ্ছি, দেখো বিভব প্রভেদ বাড়ছে। কেন স্যার বিভব প্রভেদ বুঝবো কি করে, এই যে ভিএ রাখা আছে, তারপরে বিভব প্রভেদ আমি এখন কত পেলাম 3.2। ওকে, আমি আরো বাড়াচ্ছি আমার ইচ্ছা মতো, একটু উন্নত মানের, ওই জন্য বললাম। দেখো একটু বেশি বাড়াইছি, মানে 4 বা 5 গেছে, আমার মোবাইলও চার্জ হতে শুরু করে দিয়েছে, তাই না? কারণ একটা মিনিমাম ভোল্টেজ না গেলে মোবাইল চার্জ হবে না, মোটামুটি 5 বা 5-এর বেশি হলেই আমাদের মোবাইল দেখো চার্জ হচ্ছে কিনা। তার মানে কি, আমাদের থিওরি থেকে উন্নত মানের একটা ভার্সন আছে। আমরা চার্জার যে কিনি এটা ফিক্সড থাকে, তাই না? বা উন্নত মানের যেগুলো চার্জার সেটা ভেরিয়েবল থাকে, আর আমরা এখানে ভেরিয়েবল চার্জার বানিয়ে বসে আছি। তুমি কত নিবে স্যার, আমি একটু আরো বেশি নিব, নিয়ে নাও, খালি মোবাইল না পড়লেই হলো। কত নিবে? 7.7 নিয়েছি। তার মানে এটা কি পেয়েছি, একটা ফুল ওয়েভ পেয়েছি রেকটিফায়ার, এবং ভেরিয়েবল ফুল ওয়েভ রেকটিফায়ারের আমরা একটা প্রজেক্ট করেছি। কি বুঝতে পারলি এবার?